হয়ে গেছে এবং এটা তো আসলে রেগুলেট করার জন্য বিভিন্ন সরকারের প্রতিষ্ঠানগুলো আছে। এই প্রতিটা বিষয় কিন্তু আমার প্রোডাকশন কস্টে আসছে। এটি হলো একটা বিষয়। সেকেন্ড যে বিষয়টা এখানে আলোচনা হচ্ছে কৃষকরা সবচেয়ে বেশি মূল্য পায়। হ্যাঁ, ফুলকপি যখন বাজারে আসবে শীতের আগে 70 টাকায় বিক্রি হবে, আর এই ফুলকপিটা যখন 5 টাকায় বিক্রি করছে, আমি তো ওই কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকে কি আমরা কৃষি ইন্স্যুরেন্সের যেটা বলা হচ্ছে সেটা কি আমরা আনতে পেরেছি? অথবা এই অতি বন্যায় যখন একজন কৃষকের ফসলটা মার খাচ্ছে সেটা কি আমরা অ্যাকাউন্টে আনতে পেরেছি কিনা? কৃষকরা হয়তো কোনো একটা সিজনের কোনো একটা সময় 1 মাস 2 মাস হয়তো তিনি যে বেশি দামটা পাচ্ছে। ইভেন রমজানের আগে বেগুনের কেজি হয়ে যায় 150 থেকে 200 টাকা, লেবুর দামটা বেড়ে যাচ্ছে। বাট আমরা ওভারঅল তার যে জায়গাটা আছে অর্থাৎ সারা বছর যেটা বিক্রি করে সেটা কি আমরা পিরিয়ডিক্যালি প্রতিটা জিনিসকে আমরা অ্যানালাইসিসে এনেছি কিনা? তাহলে হচ্ছে কি যে প্রকৃত তথ্যটা কিন্তু আসছে না। এই স্টাডিতে একটা জায়গায় বোধহয় একটু দুর্বলতা আছে। প্রথম যে জায়গাটা আছে সেটি হলো আমাদের অনেক পণ্য আছে আমাদের ইম্পোর্ট করতে হয়, এসেনশিয়াল কমোডিটি। এবং এখানে একজন বলেছেন যে আমাদের তেলের কথা বলেছেন, এর সাথে চিনি, এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট 1957 এর আওতায় এটা সরকার নিয়ন্ত্রণ করবে। এবং দেখবেন যে মিডিয়া থেকে শুরু করে এই তেল এবং চিনি নিয়ে যত আলোচনা হয় অন্য প্রোডাক্ট নিয়ে আলোচনা হয় না। এবং এখানে এই স্টাডিতে যদি আমাদের ইম্পোর্টেড, যেহেতু আপনার চিনি আমাদের যে কয়টা এখন চিনি কল আছে সে বছরে আমার 3 দিন বা 5 দিনের চিনি উৎপাদন করতে পারছে না, অলমোস্ট 98% আপনাকে আমদানি নির্ভর আমাদের রিফাইনারিগুলো। এবং একইভাবে ভোজ্য তেলও আপনার একটা বিশাল অংশ আমরা আমদানি করছি, অলমোস্ট প্রায় সম্ভবত জাহাঙ্গীর ভাই বলতে পারবেন 90% বা 85% আমরা কিন্তু আমদানি নির্ভরতা আছে। সেই ক্ষেত্রে যেটি হচ্ছে যে আমাদের যে ইনফ্লেশনের কথা বলছি সেখানে আপনার এইটার তো রিফ্লেকশন আসা দরকার ছিল। এটা যেহেতু আপনার আমাদের 4-5টা রিফাইনারি কেন হয়েছে সেটা অনেক আরো আলোচনার বিষয় আছে। বাট আজকে যে সিটিগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং সেটার জন্য সরকার গ্যাস দিতে পারেনি এবং গ্যাস না দেওয়ার ফলে তারা ব্যাংকক্রাফট হয়ে যাচ্ছে এবং বন্ধ হয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে এখানে। জ্বালানি নিরাপত্তা দেওয়ার না কারণে আমাদের যে গার্মেন্টস গুলো বন্ধ হয়ে গেছে অথবা এত অনেক ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেছে, সেই জায়গাটার কিন্তু রিফ্লেকশনটা আমরা, কারণ এখন কিন্তু প্রচুর ফুড আমরা রিফাইনারির মাধ্যমে পাই, বিশেষ করে আমাদের এসেনশিয়াল কমোডিটির অনেকগুলো আইটেম কিন্তু রিফাইনারির মাধ্যমে আসে, সেই জায়গাগুলোতে কিন্তু আমার এই রিফ্লেকশনটা আসছে না। এখন যৌক্তিক লাভ কত হবে এই প্রশ্ন আসছে। আমাদের কৃষি বিপণন আইন আছে, সেখানে যৌক্তিক লাভের কথা বলা আছে যে আপনার কত পার্সেন্ট আপনার উৎপাদক লাভ করবে, আইনেই বলা আছে কত পার্সেন্ট আমাদের পাইকারি খুচরায় লাভ করবে বলা আছে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো আপনারা যে সাপ্লাই চেন এটা দেখালেন এর বাইরে কিন্তু আরো অনেকগুলো মানে আপনার কি বলবো যে একটার কাজ করছে। অর্থাৎ কারওয়ান বাজারে আমি বলি যে উত্তর গেট থেকে যে ট্রাকটা ভোর রাতে ঢোকে সেখানে 30 টাকার পটল ওই কারওয়ান বাজারের দক্ষিণ গেট থেকে যখন বের হয় বিভিন্ন বাজারে তখন সেটা 70 টাকা হয়ে যাচ্ছে। এই কারওয়ান বাজারই তো আপনার 40টা মানে দ্বিগুণের বেশি আপনার লাভ হয়ে যাচ্ছে। কারওয়ান বাজারে প্রতি রাতে কত চাঁদা উঠে আমাদের সাংবাদিক ভাইরা বিভিন্ন সময় এগুলো নিউজ করেছেন, সেই চাঁদা কি আমরা বন্ধ হয়েছে? এখন মাননীয় মন্ত্রী মহোদয় খুব মডারেট একটা শব্দ উচ্চারণ করেছেন, আনঅ্যাকাউন্টেড কস্ট। এই আনঅ্যাকাউন্টেড কস্ট তো আছে, আপনার পরিবহনের যে চাঁদাবাজি এবং এই যে কারওয়ান বাজার ভিত্তিক যে চাঁদাবাজি, সেই চাঁদাগুলো কোথায় যাচ্ছে আমরা জানি তো। আমরা তো প্রত্যাশা করি এই সরকার ওই চাঁদাবাজিটা যদি বন্ধ করতো, এটি তো খুব বেশি কঠিন কাজ নয়। কারা চাঁদা নিচ্ছে, কোথায় যাচ্ছে, তা কারা জড়িত সবই আমরা জানি, আমরা তো সেই ব্যবস্থা দেখছি না। শুধুমাত্র এই চাঁদাবাজি এবং এটার কারণে 30% আপনার প্রাইস আপনার বেড়ে যাচ্ছে। এখানে তো আমরা ওই কার্যক্রমটা দেখতে চাই। এখানে আপনারা যেগুলো আইটেমগুলো ধরেছেন সবচেয়ে বলবো যে ফোকাস আইটেমটা হলো চাল। এখানে আপনারা দেখিয়েছেন যে চালে আপনার কৃষকরা যেটা পাচ্ছে তার 100% বেশি দামে আমরা কনজিউমার আপনার কি করছি যে আমরা ক্রয় করছি। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। দেখেন আমাদের আজকে সুগন্ধি চালের কেজি হয়েছে 230 টাকা,
আমাদের যেটা প্যাকেটজাত, এই চালটা আপনার গত ঈদের সময় ছিল কত 160 টাকা, কোরবানির সময় বেড়ে 188 টাকা হলো, আজকে সেটা 230 টাকা। এই সুগন্ধি চাল কি কৃষকের ঘরের? এটি তো তাদের কাছে, মিলারদের কাছে মজুদ ছিল, প্যাকেট হয়েছে, আমাদের বড় বড় কর্পোরেট গ্রুপ ঢুকেছে। এই যে অতিরিক্ত বেড়ে গেল, এটার যুক্তি এখন তারা দেখাচ্ছে, খুব অদ্ভুত যুক্তি। আমাদের 20 লক্ষ টন প্রতি বছর সুগন্ধি চাল উৎপাদন হয়, মাত্র 1% মতো কেবল আপনার একটা এক্সপোর্ট অর্ডার দেওয়া হয়েছে। শুধু এই যুক্তি দিয়ে তারা আপনার এই দামটা বাড়িয়েছে। একইভাবে অতিবৃষ্টির জন্য আপনার চাল তো পেরিশেবল আইটেম না। আপনি মরিচের কথা, পেঁয়াজের কথা এটা হতে পারে, কিন্তু চাল তো পেরিশেবল আইটেম না। তাহলে এই যে চালের দামটা যে বেড়ে গেল, এই লাভটা তো কৃষকরা পেল না। এখানে আমার যে স্টাডি এবং আমাদের যে প্রকৃত অবস্থা, সেই জায়গাটা বোধহয় রিফ্লেকশনটা আরো বোধহয় একটু ডিপলি করা দরকার। যেহেতু অনেক আলোচনা হয়েছে, আমি সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, এখানে বলেছে যে সিন্ডিকেট এক্সিস্ট করে না, সিন্ডিকেট এক্সিস্ট করে। কিভাবে সিন্ডিকেট এক্সিস্ট করে সেটি হলো, আমি যদি শুধু চিনি এবং তেলের কথা বলি, এখন 4-5টা রিফাইনারি হাতে, তারা সাপ্লাই চেইন কমিয়ে দিয়ে, বিশেষ করে আমাদের যখন আপনার কনজামশন বেশি হয় রমজানে বা কোরবানির আগে, তারা সাপ্লাই চেইনটা নিয়ন্ত্রণ করে বাজার অস্থির করে দেয়। বাণিজ্য মন্ত্রণালয় তখন বসতে বাধ্য হয় দাম বাড়ানোর জন্য। তারা জাহাজগুলো ভাসে আপনার চট্টগ্রামের আউটারে, জাহাজগুলো আপনার কি বলে যে আপনার ওখানে গুদামের মধ্যে রেখে দিচ্ছে, জাহাজগুলো এক একটা স্টোরেজ। এই জায়গাগুলোতে তো দরকার ছিল কার? দরকার ছিল সরকারি ইন্টারভেনশন, সরকারি মনিটরিং। এই জায়গাগুলোতে আমরা এস্টাবলিশ করতে পারিনি। আমি চেষ্টা করেছিলাম সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপস করার জন্য, এটা আমাদের অনেক সময় ব্যবসায়ীদের চাপে সরকারও এটি করতে পারেনি। কিন্তু কোঅর্ডিনেশন সরকারের মধ্যে যে কোঅর্ডিনেশনটা নেই, যেমন আমাদের এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট করা হয়েছে যে এতগুলো পণ্য আমরা অত্যাবশ্যকীয় পণ্য, এবং সরকার সেটি নিয়ন্ত্রণ করবে, প্রাইস নিয়ন্ত্রণ করবে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, আমি যদি চিনি থেকে যদি প্রতি কেজি চিনিতে যদি 30 টাকার মতো আমার শুধু সরকারকে ডিউটি দিতে হয়, আমি যেটা যারা কিনছে, বা তেলের ক্ষেত্রে দেওয়া হয়, তাহলে এটা কেন এসেনশিয়াল কমোডিটি লিস্টের সাথে তো কনফ্লিক্ট করছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে যখন বলা হয় যে আমার এখানে রেভিনিউ অ্যাডজাস্ট করে আমার কনজিউমারদেরকে মানে একটু সাশ্রয়ী মূল্যে এই জিনিসগুলো, এসেনশিয়াল প্রোডাক্টগুলো দিতে হবে, এনবিআর তো তার ট্যাক্স কালেকশন করতে হবে, 9 লক্ষ কোটি টাকার উপরে বাজেট তাকে কালেক্ট করতে হবে। এই জায়গাগুলোতে হচ্ছে যে কোঅর্ডিনেশনের জায়গা অভাব আছে। যেটা সবচেয়ে বড় ব্যাপার, এই প্রোডাক্টগুলো আমাদের যে মন্ত্রণালয়গুলো ডিল করে, যেমন উৎপাদন করে কৃষি মন্ত্রণালয়, খাদ্যের ক্ষেত্রে চালের ক্ষেত্রে এটা খাদ্য মন্ত্রণালয় স্টোরেজ করে, আবার একই দিকে আমাদের প্রাণী সম্পদ এবং মৎস্য মন্ত্রণালয় আছেন। এই মন্ত্রণালয়গুলো, যখন আমি যদি কৃষি মন্ত্রণালয়ের কথা বলি, আলুর দাম যখন বেশি হয় বা পেঁয়াজের দাম বেশি হয়, পরের বছর কৃষকরা আরো বেশি উৎপাদন করে এবং পরের বছর দামটা পড়ে যায়, কৃষকরা বসে যায়। এখন আমাদের যারা ব্লক সুপারভাইজার বা যারা আছেন, আমরা কি জানি আমার আসল ডিমান্ড যেটা, এটা তো এখন জানার কথা। তাহলে সেই অনুযায়ী কি আমি ওই প্রোডাকশনটা করছি? কৃষকের কাছে তো ইনফরমেশন নাই। তাহলে আমরা যদি আমার ডিমান্ড অনুযায়ী আমি প্রোডাকশনটা করতাম, এবং এখনো যেমন পেঁয়াজের ক্ষেত্রে 30% আপনার লস হচ্ছে, পচে যাচ্ছে, সেটা আমি স্টোরেজ কতটুকু করতে পেরেছি বা সেটার জন্য কি পরিকল্পনা, সেই জায়গায় তো আমাদের পলিসি মেকাররা কাজ করা উচিত। এটা কয়েক বছর ধরে শুনছি যে পেঁয়াজে আমরা স্বয়ংসম্পূর্ণ, পেঁয়াজ এখন আমরা স্বয়ংসম্পূর্ণ হইনি, এই যে কথাগুলো বলে। এবং দেখেন, কৃষকরা মূল্য পাবে এই কথা বলে, কৃষকদের প্রোটেকশনের কথা বলে আপনার ইম্পোর্টটা আমরা রেস্ট্রিক্টেড করে রেখেছি। এই যে এখন কি মাস, আপনার জুলাই মাস শেষ, এই দেখবেন সেপ্টেম্বর অক্টোবর মাস আসুক, পেঁয়াজের প্রাইস আপনি কিভাবে কন্ট্রোল করবেন আমার জানা নেই। আমি যেটা বলতে চাচ্ছি যে একটা প্রাইস যে জায়গায় থাকবে, এটার বাইরে গেলে আমার যেখানে ইম্পোর্ট করতে হবে, ডেফিসিট আছে, সেই ইম্পোর্টের সুযোগটা তো দিতে হবে। সরকার কি করছে, ইম্পোর্ট পারমিট যখন আইপিটা দেওয়া শুরু করে, তখন অলরেডি ড্যামেজ ডান, এবং সেইখানে ওই সময় আপনার ইন্টারভেন করে তো লাভ নেই। আপনি খেজুর আমদানি করবেন, এটা তো 2 মাস আগে রমজানের এটা সিদ্ধান্ত নিতে হবে আমি ডিউটিটা কি করব। এখন খেজুরে যদি 130% ডিউটি থাকে, আপনি তো সস্তায় খেজুর খাওয়াতে পারবেন না। যখন দেখা যাচ্ছে যে বাজার অস্থির হয়েছে, রমজানের 7 তারিখে যদি আপনি ডিউটি কমিয়ে দেন, সেটার ইম্প্যাক্টটা তো কনজিউমারদের কাছে পড়ছে না। এই কারণে এগুলো নিয়ে আরো বিস্তর আলোচনা দরকার, এবং বিশেষ করে এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, সেটার সাথে আসলে লিঙ্ক করা দরকার।
আর সবচেয়ে মূল জায়গাটা এটা সরকারকে করতে হবে। এখন সরকার তো নড়াচড়াটা কম থাকে ন্যাচারালি। আমরা কনজিউমারদের পক্ষ থেকে আমরা আপনারা মিলে সিবিডি সহ এই ভয়েসটা রেজ করতে হবে। সবচেয়ে দুর্বলতা বাংলাদেশের কৃষকরা যেমন সংগঠিত না, আর আপনার কনজিউমাররা সংগঠিত না। এই দুইটা জায়গায় আমরা স্ট্রেনথেন করতে পারিনি। এখন আমরা সবাই মিলে বিশেষ করে কনজিউমারদেরকে যদি সংগঠিত করে এই ভয়েসগুলো, আমরা সরকারের বিরোধিতা করছি না, বাট সরকারকে দেখিয়ে দেওয়া যে তুমি যে ভর্তুকিটা দিচ্ছ সেটি তো কৃষকের কাছে যাচ্ছে না, হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। তো এইটা যে যাচ্ছে না, এই গভর্নেন্স ইস্যু, যেখানে চাঁদাবাজি যেটা আমরা জানি, সেটা যদি আমরা বন্ধ করতে পারি তাহলে তো আমরা অনেকটা হলেও যে এই যে মূল্যস্ফীতি বলেন, আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেটা নিয়ন্ত্রণ করা যেতে পারে। ফাইনালি আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। তবুও একটা যে স্টাডি হয়েছে, ওনারা যেটা করেছেন, হয়তো বা যাদের কাছ থেকে আপনারা ইনফরমেশন নিয়েছেন তারা কেউ নিজের দোষ স্বীকার করবে না। এবং আমি অভিজ্ঞতা থেকে বলি, যখন কৃষক আপনার আড়তদাররা বলে যে কৃষকরা দাম বাড়িয়ে দিয়েছে, আবার পাইকারি বলে আড়তদার বাড়িয়েছে, খুচরা বলে আপনার পাইকারি বাড়িয়েছে, আর খুচরা তো বাড়াচ্ছে। সেই জায়গাটায় আসলে আপনি যাদের কাছ থেকে তথ্য নেবেন, সে বলবে যে আমি একদম সহি, অন্যরা করছে। এই কারণে আমার মনে হয় যে এই গবেষণাগুলো আরো ডেপলি হওয়া উচিত।